হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা গুণগত রসায়নের উপর নতুন একটা লেকচার শুরু করব। গত লেকচারে আমরা রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকে আমরা মূলত বোর পরমাণু তত্ত্বের প্রয়োগ নিয়ে আলোচনা করব এবং বোর পরমাণু পরমাণু মডেলের উপর ভিত্তি করে কিছু সূত্র আমরা আজকে প্রমাণ করব, যে সূত্রগুলো ব্যবহার করে তোমরা পরবর্তীতে বিভিন্ন ম্যাথ প্র্যাকটিস করতে পারবে এবং আমরা পরবর্তী লেকচারে ওই সূত্রের উপর বেস করে বিভিন্ন ম্যাথ প্র্যাকটিস করাবো। তোমাদের সাথে থাকছি আমি তাইব বিন আলম তাসিম, পড়াশোনা করছি কুয়েটে। চলো তাহলে আমরা শুরু করতে পারি। আমরা প্রথমেই শিখে নেব এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করে কিভাবে। মনে করো এটা একটা পরমাণু এবং আমরা আরো একটা শেপ নিয়ে নিই। এবং এই ভিতরে বৃত্তটা হচ্ছে ওই পরমাণুর নিউক্লিয়াস। এখন আমরা পরমাণুর ক্ষেত্রে জানি কি, একটা পরমাণুর যে বাইরের কক্ষপথ আছে সেই কক্ষপথে ইলেকট্রন চারদিকে প্রদক্ষিণ করতে থাকে এবং হচ্ছে যে ভিতরে ভিতরে নিউক্লিয়াসে থাকে কি প্রোটন এবং নিউট্রন। আর প্রোটন এবং নিউট্রনের চার্জ কি পজিটিভ। আমরা প্রোটন এবং নিউট্রনকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি। সরি, আমরা প্রোটনকে কিউ দ্বারা মানে প্রোটনের চার্জকে প্লাস কিউ দ্বারা এবং হচ্ছে ইলেকট্রনের চার্জকে মাইনাস কিউ দ্বারা প্রকাশ করতে পারি। দেখো, তাহলে ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ এবং প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। এখন আমরা জানি কি, আমরা জানি যে ধরো আমরা আমরা এটাকে একটা চুম্বক কল্পনা করি। আমরা চুম্বকের ক্ষেত্রে জানি কি, যে সমমেরুতে বিকর্ষণ এবং বিপরীত মেরুতে আকর্ষণ। অর্থাৎ এখানে 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 প্লাস চার্জ আছে এবং এখানে মাইনাস চার্জ আছে, এরা পরস্পরকে আকর্ষণ করবে। এবং যেহেতু এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন প্রদক্ষিণ করছে, সে আকর্ষণের দিকটা আমরা অন্য কালার দিয়ে দেখাই। এই আকর্ষণের দিকটা হবে কেন্দ্রের দিকে এবং এটাকে আমরা কেন্দ্রমুখী বল বা এফ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কেন্দ্রমুখী বল সমান এফ। আর তোমরা যখন নিউটনিয়ান বলবিদ্যা পড়েছিলে তখন কিন্তু দেখেছিলে যে কোনো একটা একটা কেন্দ্র কোনো একটা কেন্দ্রের চারদিকে যদি কোনো একটা বস্তু বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে, তাহলে সেখানে একটা কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়। অর্থাৎ যে এরকম অনেকটা কেন্দ্র বিমুখী বলের দিকটা হবে এই দিকে অনেকটা। কারণ এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমার যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো চারদিকে ঘুরতেছে, এই জন্য আমার একটা কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়েছে। এবং আমরা এই কেন্দ্র বিমুখী বলটাকে আমরা এফ প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্র বিমুখী বল হচ্ছে এফ প্রাইম। এখানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের ভিতরে যে আকর্ষণ বলটা, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর হচ্ছে যে এই যে বাইরের দিকে কক্ষপথের বাইরের দিকে যে বাইরের দিকে যে বলটা আছে, অর্থাৎ এই যে এই কেন্দ্রকে এই কেন্দ্রের চারদিকে যে ইলেকট্রন গুলো ঘুরছে, এই জন্য যে বলের সৃষ্টি হয়েছে কেন্দ্র বিমুখী বল, সেটাকে আমরা এফ প্রাইম দ্বারা প্রকাশ করছি। আর হচ্ছে যে ইলেকট্রনের ইলেকট্রন যে কক্ষপথের চারদিকে ঘুরবে, তখন ইলেকট্রনের বেগটা স্পর্শক বরাবর কাজ করবে। বেগটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। আর হচ্ছে যে এই যে কক্ষপথ আর নিউক্লিয়াস এর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। আর এখানে এই চার্জ দুইটার মান তো সেম, কারণ ইলেকট্রন আর প্রোটনের চার্জের মান সেম, তারপরও আমরা এটাকে কিউ ওয়ান আর কিউ টু দ্বারা প্রকাশ করতে পারি। কিন্তু এখানে উভয়েরই কিন্তু চার্জ সেম, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন আমরা কুলম্ব বলের সূত্রে জানি কি, কুলম্ব বল মূলত কাজ করে কি, দুইটা দুইটা বিপরীতধর্মী বা সমধর্মী চার্জের ভিতরে আকর্ষণ বল কাজ করে এবং
এবং সমধর্মী চার্জের ক্ষেত্রে বিকর্ষণ বল কাজ করে। এই যে এফ, এটা হচ্ছে তো মূলত কুলম্ব বলে, কারণ দুইটা চার্জের ভিতরে কাজ করে এবং এরা হচ্ছে পরস্পর যেহেতু বিপরীতধর্মী চার্জ, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে আমরা বলতে পারি যে এখানে আকর্ষণ বল কাজ করে। আর এই আকর্ষণ বলটাকে কিন্তু আমরা এখানে কেন্দ্রমুখী বল বলছিলাম, যে এফ। এখন আমরা কিন্তু কুলম্ব বলের একটা সূত্র জানি, যে কুলম্ব বল নির্ণয়ের যে সূত্রটা, কুলম্ব বলের সূত্রটা কি? কুলম্ব বলের সূত্র হচ্ছে এফ সমান কে কিউ 1 কিউ 2 বাই আর স্কোয়ার। আর হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। এখন আমরা এই সূত্রটাতেই আমরা এখানে এই চার্জগুলোর মান বসাতে পারি। দেখো আমাদের যে কেন্দ্রমুখী বল যেটা এফ, সেটার মান হয় কে, আর দুইটা চার্জের মানই যেহেতু ই, তাহলে আমরা ই স্কোয়ার লিখতে পারি, যেহেতু দুইটা চার্জ কিউ 1 কিউ 2 দুইটার মানে ই। আর আর তো আরই থাকলো, আর স্কোয়ার। আর এটাকে আমরা অন্যভাবে আবার লিখতে পারি, এই যে কেন্দ্রমুখী বলটা, এটা আমরা এখানে লিখে দিই, এফ সমান জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই জেডটা কোথা থেকে এলো। জেড মূলত কি? জেড মূলত হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। আর দেখো এখানে কে, এই যে কুলম্ব বলের যে সূত্রটা আছে, কুলম্ব বলের সূত্রে এই যে কে, কে মূলত কি? কুলম্ব বলের সূত্রে কে হচ্ছে তোমার একটা ধ্রুবক। আর দেখো আমরা আমরা ধরো একটা পরমাণুর ক্ষেত্রে হিসাব করলাম, ধরো আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে হিসাব করলাম। হাইড্রোজেনের কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনের ক্ষেত্রে তোমার যে প্রোটন সংখ্যা আছে, প্রোটন সংখ্যার মানটা কিন্তু সেমই থাকবে। এই প্রোটন সংখ্যার মানটা যেহেতু ধ্রুবক থাকে, সেটাকে আমরা ধ্রুবককে আমরা জেড বলতে পারি। তাহলে আমরা কেন্দ্রমুখী বল পাইছি। এখন আমরা কেন্দ্র বিমুখী বল যেটা, এটা হিসাব করব। কেন্দ্র বিমুখী বল হচ্ছে এফ প্রাইম, বাংলায় না লিখি, সংক্ষেপে লিখে ফেলে। কেন্দ্র বিমুখী বল এফ প্রাইমের মান হচ্ছে তোমার এম ভি স্কোয়ার বাই আর। এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, এবং আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। সরি, কক্ষপথের ব্যাসার্ধ না, আর হচ্ছে মূলত, আর হচ্ছে এই যে দুইটা চার্জ আছে, মানে সরি, নিউক্লিয়াস এবং কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব লিখি। এখন একটা পরমাণুর ইলেকট্রন কখন স্থির থাকবে, এটা কিন্তু আমরা যখন রাদারফোর্ডে বোর পরমাণু মডেল করেছিলাম, যখন আমরা বোর পরমাণু মডেল করেছিলাম, তখন আমরা দেখিয়েছি যে একটা পরমাণু কখন স্টেবল থাকে। যে এইখানে যে এই যে দুইটা ইলেকট্রনের মধ্যবর্তী যে আকর্ষণ বল, এবং সরি, এই যে দুইটা ইলেকট্রনের মধ্যবর্তী যে কেন্দ্রমুখী বল, এবং হচ্ছে যে এই বাইরের দিকে যে কেন্দ্র বিমুখী বল, এই দুইটা বল যখন সমান হয়, তখন হচ্ছে যে একটা ইলেকট্রন কক্ষপথে স্টেবল থাকে। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে এফ সমান এফ প্রাইম, অর্থাৎ কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। তাহলে আমরা এফ এর মান পেয়েছি কত? এফ এর মান এই যে এখানে দেয়া আছে, আমরা এটা একটা বক্স করে দিই। এফ এর মান পেয়েছি আমরা জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এবং এফ প্রাইম এর মান পেয়েছি কত? এটাকে আমরা একটা বক্স করি, এম ভি স্কোয়ার বাই আর। আমরা আরেকটা স্লাইড নিয়ে নেই। দেখো ওখানে আমরা পেয়েছিলাম কি? ওখানে পেয়েছিলাম এফ সমান এফ প্রাইম জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার সমান এম ভি স্কোয়ার বাই আর। এখন তাহলে আমরা লিখতে পারি
ভি স্কোয়ার সমান জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। এটাকে আমরা 1 নং সমীকরণ নাম দিই। আর আমরা বোর পরমাণু মডেলের যে দ্বিতীয় যে সূত্রটা মানে দ্বিতীয় যে স্বীকার্যটা পড়েছিলাম সেখান থেকে আমরা একটা সূত্র জেনেছি, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয়ের যে সূত্রটা, এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই। এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে বক্স করে রাখলাম। তাহলে আমরা এইখান থেকে আমরা ভি এর একটা মান বের করতে পারি এই সূত্রটা থেকে। ভি এর মানটা আসে এন এইচ ডিভাইডেড বাই 2 পাই এম আর। এখন ভি এর মান যেহেতু পেয়েছি, ভি স্কোয়ার এর মান আমরা ইজিলি পেয়ে যাব। তাহলে এখানে আমরা ভি স্কোয়ার এর মানটাও বের করে ফেলি। ভি স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এখন আমরা এই জায়গায় এই যে এখানে যে ভি স্কোয়ার আছে, এই ভি স্কোয়ার এর মানটা এইখানে 1 নং সমীকরণে বসাইতে পারি। তাহলে আমরা এই জায়গায় কি বসাইতে পারি, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার সমান জেড এ স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। আর এখানে কোনটাকে কি বলে সেটা তো বোধহয় তোমরা জানো। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর হচ্ছে এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর আর হচ্ছে ব্যাসার্ধ মানে আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। এখান থেকে আমরা সূত্র পাই আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার জেড। এখন n তম কক্ষপথের জন্য সূত্রটি হবে আর এন সমান এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বাই জেড। এখন এই অংশটা কেন আলাদা লিখলাম এটা আমি একটু পরেই তোমাদেরকে বুঝাইতেছি। দেখো এটাকে আমরা এখন একটা বক্স করে রাখতে পারি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। আমরা যখন নেক্সট লেকচারে ম্যাথ করব তখন এই সূত্রটা অনেক বেশি ব্যবহার করব। চলো তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। এই যে আমি তোমাদেরকে যে বলেছিলাম যে এইটা কেন আমি আলাদা রাখছি, সেটা আমি এখনই তোমাদেরকে বুঝাইতেছি। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, ধরো আমি হেডিংটা দিয়ে নিই। দেখো আমরা আগের স্লাইডে যাই। আমরা এই সূত্রটা থেকে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। সেজন্য আগে আমরা সূত্রটা লিখে নিই। আর সমান এইচ স্কোয়ার
ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম পি স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বাই জেড। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে কি, হাইড্রোজেনে আমরা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যেহেতু বের করবো, তাহলে আমরা এন এর মান হচ্ছে, সরি, এন এর মান হচ্ছে 1, জেড এর মান 1, আর প্লাঙ্কের ধ্রুবক এইচ 6.626 ইন্টু 10⁻⁻34। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। আমরা এখানে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা সিজিএস এককে হিসাব করব। তাহলে সিজিএস একক ইলেকট্রনের চার্জের মান কত হয়? 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। আর এটা একটু কারেকশন আছে, দাঁড়াও। এটার মান হবে -27 আর্গ সেকেন্ড। আর এম হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তাহলে আমরা এই জায়গায় সবগুলো পাইছি। তাহলে আমরা এই জায়গায় হিসাব করতে পারি। আর সমান এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 এরপর স্কোয়ার, দেন 4 পাই স্কোয়ার ইন্টু এম এর মান হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 ইন্টু ই স্কোয়ার, এর মান হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 ইন্টু এন এর মান হচ্ছে 1, আর 1 স্কোয়ার, আর জেড এর মান হচ্ছে 1। তাহলে আমরা এটা মান বসাইতে পারি। আর সমান এই টোটালটার মান হয় 0.5292 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার, বা 0.5292 এত অ্যাংস্ট্রম। তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো, কারণ হচ্ছে যে এইটা পরবর্তীতে কাজে লাগবে। আর হচ্ছে যে এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটাকে আর নট দ্বারা প্রকাশ করে। আর নট এর মান হচ্ছে 0.5292 এত অ্যাংস্ট্রম। আর একে বলা হয় বোর ব্যাসার্ধ। তাহলে এটা আমরা একটা বক্স করে লিখতে পারি। আর এখান থেকে আমরা একটা শর্টকাট সূত্র পাইতে পারি, সেটা হচ্ছে অন্য একটা কালি দিয়ে লিখি। আর এন, তম কক্ষপথের ব্যাসার্ধ সমান 0.5292 ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। এই সূত্রটা তোমরা, এই যে বড় সূত্রটা আছে না, এই বড় সূত্রটা একটা শর্টকাট ফরম্যাট হিসেবে মনে রাখতে পারো। আর আর হচ্ছে এটার মান বের হবে সর্বদা অ্যাংস্ট্রোমে, সরি, এটার একক হবে সর্বদা অ্যাংস্ট্রোম।
কারণ হচ্ছে যে এই সূত্রটা অনেক সময় দেখা যায় যে এই সূত্রটা অনেকে ভুলে যাও, বিশেষ করে আমিও মাঝে মাঝে এই সূত্রটা ভুলে যেতাম। আর আর এইটার একটা সহজ পদ্ধতি আছে যে এই অংশটা তুমি যদি মনে রাখতে পারো যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা, তাহলে কিন্তু তুমি সহজেই এনতম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারবা যে কোনো পরমাণুর ক্ষেত্রে। তাহলে এইটা একটা শর্টকাট সূত্র। আর হচ্ছে যে তুমি কিন্তু এই সূত্রটা সরাসরি, বিশেষ করে যে তোমাদের কলেজের বা বোর্ড পরীক্ষা হয়, বোর্ড পরীক্ষাতে কিন্তু সরাসরি এটা ব্যবহার করতে পারবে না, কারণ ব্যবহার করলে দেখা গেছে যে ফুল মার্কস স্যার নাও দিতে পারে, হয়তো কিছু মার্ক কেটে রাখতে পারে। সেক্ষেত্রে তুমি প্রথমে এই সূত্রটা লিখে নেবা, এই সূত্রটা লিখে তারপর এই যে মাঝখানে এই এই হিসাবটুকু করার দরকার নাই। কারণ আমরা কিন্তু এখানে দেখিয়েছিলাম এই যে এই যে এই অংশটা যে হিসাব করছি না, এই অংশটুকু আমি আলাদা রাখার মূল কারণটাই হচ্ছে এটা, যে এই অংশটুকুর যে হিসাব করছি, এই অংশটুকুর হিসাবে বের হয়েছে কত, এই 0.5292 অ্যাংস্ট্রোম। আর এর সাথে n² বাই জেড আলাদাভাবে গুণ দেওয়া আছে, যেটার সাহায্যে আমরা সহজে এনতম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। এখন হচ্ছে এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয়। আর আমরা আমরা বোর পরমাণু মডেল হইতে পাইছিলাম কি, বোর পরমাণু মডেল হতে বোর পরমাণু মডেল হতে আমরা বোর পরমাণু পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য হইতে পাইছিলাম যে MVR সমান NH/2 পাই, অর্থাৎ কৌণিক ভরবেগ সমান NH/2 পাই। এখান থেকে আমরা ভি এর মানটা বের করি। ভি সমান NH/2 পাই mr। এটাকে আমরা 1 নং সমীকরণ নাম দিতে পারি। আর আমরা যে এই যে আগের সূত্রটা লিখছিলাম, যে এই যে আগের সূত্রটা, এখান থেকে কিন্তু আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সূত্র পেয়েছি, এই যে এই সূত্রটা এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সূত্র। সেখান থেকে আমরা লিখতে পারি Rn বা আর ব্যাসার্ধ সমান n²h²/4πa²mz²। এটাকে আমরা 2 নং সমীকরণ বলতে পারি। এখন আমরা এই যে 2 নং সমীকরণে যে আর এর মানটা, এই আর এর মানটা আমরা 1 নং সমীকরণে আর এর জায়গায় বসাবো। তাহলে আমরা এখানে লিখি ভি সমান NH/2 পাই m ইন্টু আর এর মান যেহেতু বসাবো তাহলে এটা উল্টাই যাবে, 4πa²m/z² ডিভাইডেড বাই n²h²। এখানে আমরা কিছু হিসাব করব, হিসাব করার পর এই যে এই এন কাটাকাটি যাবে, তারপর এইচ, এখানে h² থেকে এইচ কাটাকাটি যাবে, আবার এই এম কাটাকাটি যাবে, এগুলো তো তোমরা সবাই পারো। তাহলে আমরা এই জায়গা থেকে বি এর মানটা লিখতে পারবো। বি সমান 2πa²z ডিভাইডেড বাই NH। এখান থেকে n-তম কক্ষপথের জন্য ভেলোসিটি অফ n বা n-তম কক্ষপথের ইলেকট্রনের বেগ সমান 2 পাই, সরি 2πa² ডিভাইডেড বাই h ইন্টু z/n। এই যে এইখানে ওই z/n-টা কেন আলাদা রাখছি সেটা আমি তোমাদেরকে বুঝাইতেছি। আগে এটাকে আমরা একটা বক্স করে দিই। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। এখন আমরা হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ইলেকট্রনের বেগ বের করব। এই অংশটা কেটেই আমরা লিখতে পারি
হাইড্রোজেন এর প্রথম কক্ষপথের ইলেকট্রনের বেগ নির্ণয়। তাহলে আমরা এনতম কক্ষপথের যে কক্ষপথের বেগ নির্ণয়ের যে সূত্রটা সেটা পেয়েছিলাম কি, আমরা জানি বিএন বা এনতম কক্ষপথের ইলেকট্রনের বেগ নির্ণয় হচ্ছে আমার 2π k² ডিভাইডেড বাই h ইন্টু z/n। তাহলে আমরা এখানে আমরা মানগুলো বসে হিসাব করতে পারি যে ই এর মান কত সেটা তো আমরা আগে জানছিলাম। তারপর হচ্ছে যে এইচ এর মান কত সেটাও তো আমরা আগে আগে জানছিলাম। তারপর আমি এখানে লিখে দেই, এখানে জেড জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড এর মান হচ্ছে 1। আর যেহেতু আমরা প্রথম কক্ষপথের ইলেকট্রনের বেগ নির্ণয় করবো, সেক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান 1। আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 সিজিএস এককে আর্ক সেকেন্ড। আর আর হচ্ছে যে এটা সিজিএস একক, সরি, এটা হচ্ছে যে এসআই ইউনিটে হয় জুল সেকেন্ড। আর হচ্ছে যে তোমার সিজিএস এককে হয় আর্ক সেকেন্ড। আর ই এর মান হচ্ছে 4.8 ইন্টু -10 মতো আর্ক। তাহলে আমরা মানগুলো বসাই ফেলি, 2 × পাই ইন্টু 4.8 ইন্টু 10⁻⁻10 10⁻⁻70 হয়ে গেছে। আর এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 ইন্টু জেড এর মানও 1 আর হচ্ছে এন এর মানও 1। কারণ প্রথম কক্ষপথের প্রথম ইলেকট্রন, প্রথম কক্ষপথ এবং হচ্ছে যে পারমাণবিক সংখ্যা 1। তাহলে আমরা এটা হিসাব করি, এটার রেজাল্ট হয় 218.47 ইন্টু 10⁻⁶ এত সেন্টিমিটার/সেকেন্ড। এই জিনিসটাকে আমরা যদি এসআই ইউনিটে লিখি তাহলে হয় 2.18 ইন্টু 10⁶ ms ইনভার্স 1 v1 বা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এটাকেও আমরা ব্র্যাকেট দিয়ে বক্স করে নিই। আর এই জিনিসটাও কিন্তু তোমাদের কাজে লাগবে, এই জিনিসটাও তোমরা মুখস্থ রাখবে, কারণ হচ্ছে যে এই এত বড় সূত্র মনে রাখার থেকে এখানে একটা শর্টকাট সূত্র আমি তোমাদেরকে দিয়ে দেই। এনতম কক্ষপথের ব্যাসার্ধ, ভেলোসিটি অফ এন ইজ ইকুয়াল টু 2.18 ইন্টু 10⁶ ইন্টু z/n, এবং এর একক হবে ms ইনভার্স 1। পরীক্ষার সময় এই অংশটুকু হিসাব না করে শুধুমাত্র এই সূত্রটা লিখে এটা দিয়ে করলে হবে। আর হচ্ছে এডমিশনের ক্ষেত্রে তুমি সরাসরি এই যে এই সূত্রটা আছে না, এই সূত্রটাই সরাসরি ব্যবহার করতে পারবে। আর এমসিকিউ এর ক্ষেত্রে তো ব্যবহার করতে পারবে, তাহলে তো কোনো সমস্যা নেই। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে আমি পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক হচ্ছে এনতম কক্ষপথের শক্তি নির্ণয়। আমরা জানি কি, মোট শক্তি সমান স্থিতিশক্তি প্লাস গতিশক্তি।
আমরা ধরো এটাকে যদি একটা পরমাণু কল্পনা করি, পরমাণু কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াস, আর এই চারদিকের কক্ষপথে ইলেকট্রন প্রদক্ষিণ করতে থাকে। তাই ইলেকট্রন যখন এই যে চারদিকে যখন ঘুরতেছে, তখন তো তার একটা বেগ আছে, এবং বেগটা তো আমি দেখিয়েছিলাম যে বেগটা এরকম স্পর্শক বরাবর কাজ করে। তাহলে তার একটা গতিশক্তি আছে। ইলেকট্রনের যে গতিশক্তি, ইলেকট্রন গুলো যে ভি বেগে ঘুরতেছে, এজন্য যে গতিশক্তিটা হইতেছে, সেটাকে আমরা ই ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি, ই কে দ্বারা প্রকাশ করতে পারি। এখানে আমরা লিখি ইলেকট্রনের গতিশক্তি। আর গতিশক্তিটা কি জন্য হইতেছে সেটা তো বুঝতে পেরেছো, যে এই কক্ষপথের চারদিকে ইলেকট্রন ঘুরতেছে, বেগের জন্য একটা গতিশক্তি হইতেছে। তাহলে ইলেকট্রনের ই কে, কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে একটা জিনিস পাইছি, এখন হচ্ছে যে ইলেকট্রনের স্থিতি শক্তিটা নির্ণয় করবো। আর স্থিতি শক্তিটা মূলত কি সেটা একটু তোমাদেরকে বলি। স্থিতি শক্তি হচ্ছে যে আহ এই যে এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের তো একটা নির্দিষ্ট দূরত্বে, এই যে আর সমান দূরত্বে ধরো যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটাই হচ্ছে মূলত ইলেকট্রনের স্থিতি শক্তি। আমি আর তত গভীরভাবে সংজ্ঞাটা দিলাম না, বইতে সরাসরি দেওয়া আছে, বই থেকেও তোমরা দেখে নিতে পারবে। তাহলে আমি যাকে সরাসরি লিখে দেই ইলেকট্রনের স্থিতি শক্তি সমান মাইনাস জেড এ স্কোয়ার বাই আর। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই যে স্থিতি শক্তি জেড ই স্কোয়ার বাই আর, এটি কিভাবে এলো। এখন আমরা কিন্তু প্রথমে একটা সূত্রতে আমরা দেখিয়েছিলাম যে এই যে যে মানে প্রথম সূত্রটা যখন আমরা প্রমাণ করেছি, তখন দেখেছি যে ইলেকট্রন আর হচ্ছে নিউক্লিয়াসের মধ্যবর্তী যে চুম্বকীয় আকর্ষণ বল, অর্থাৎ যে কুলম্ব বল, সেই কুলম্ব বলের মানটা হচ্ছে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এই যে আহ ইলেকট্রন ও প্রোটনের মধ্যবর্তী আকর্ষণ বল বলে, ইলেকট্রন ও প্রোটন, প্রোটন বা নিউক্লিয়াস একই কথা, প্রোটন এর মধ্যবর্তী আকর্ষণ বল। এটার মান হচ্ছে জেড ই, জেড গুণ ই গুণ ই, কারণ হচ্ছে যে এই দুইটাকে যদি আমরা দুইটা চার্জ হিসেবে কল্পনা করি, উভয়ের চার্জ যেহেতু ই, আর হচ্ছে এর মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার, তাহলে এর মান হয় জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে আমরা স্থিতি শক্তিটা প্রমাণ করতে পারি যে স্থিতি শক্তি হবে তোমার ইন্টিগ্রেশন অফ জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিআর, আর এর সাপেক্ষে ইন্টিগ্রাল, এবং এর লিমিট হবে আর থেকে ইনফিনিটি, ইনফিনিটি থেকে আর। অর্থাৎ আমরা যদি অসীম দূরত্বে থাকা কোনো একটা ইলেকট্রনকে এই আর ডিস্টেন্সে আসি, তাহলে যে কাজটা হবে সেটাই হচ্ছে মূলত স্থিতিশক্তি। তাহলে আমরা একটা এক্সট্রা স্লাইড নেই। এখন ওখানে আমরা কি পেয়েছিলাম, ইন্টিগ্রেশন অফ জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন এখানে দেখো যে ওইখানে কিন্তু তোমার জেড আর ই স্কোয়ার এই দুইটা কিন্তু ধ্রুবক। তাহলে ধ্রুবকটা ইন্টিগ্রেশন নিয়ম অনুসারে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি। ইন্টিগ্রেশন, আমরা লিমিট নিয়ে কাজ নাই করলাম, লিমিট। তাহলে এখানে আমার থেকে যায় ওয়ান বাই আর স্কোয়ার ডিআর
তারপর জেড স্কোয়ার। আর এই যে এটার ইন্টিগ্রেশন করলে কি হয়, তোমরা যারা ইন্টিগ্রেশন করেছো তারা তো ভালোই জানো ইন্টিগ্রেশনের সূত্রটা কি হচ্ছে এন এক্স টু দি পাওয়ার, সরি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এখানে হচ্ছে যে -2 + 1 -2 + 1, তাহলে এটা কি হয়, এই যে এখানে জেড স্কোয়ার ইন্টু r⁻⁻1 -7 এর মতো হয়ে যেতেছে। আর এখানেও আমার -1 থাকে, তা -1 এই পাশে আসলে কি হয়, এই পাশে আসলে হচ্ছে জেড স্কোয়ার উপরে চলে যায়, আর যেহেতু r⁻⁻1 মানে 1/r, তাহলে আমরা এটাকে সরাসরি লিখতে পারি জেড স্কোয়ার বাই আর। আর এইটাই হচ্ছে মূলত স্থিতিশক্তি। আর এই যে এই জিনিসটা কিভাবে ইন্টিগ্রেশন করলাম, এটা তো তোমরা যারা ইন্টিগ্রেশন করেছো তারা তো সবাই ভালো করেই জানো। তাহলে এখানে আমরা স্থিতিশক্তির মানটা এখানে পেয়েছি। এখন হলো যে আমাদের যে মূল সূত্র, যে মোট শক্তি বা ই, যেটা আমরা এইখানে বলেছি, এই যে এটা মোট শক্তি সমান স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, সেটাই আমরা হিসাব করি। তাহলে মোট শক্তি ই সমান স্থিতিশক্তি আমরা পেয়েছিলাম কি, স্থিতিশক্তি ই কে হচ্ছে, আমরা ই সমান আগে সূত্রটা লিখি, ই কে প্লাস ইপি, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে ই কে এর মান কত পেয়েছিলাম, ½ mv² প্লাস, আর হচ্ছে যে এই স্থিতিশক্তি, স্থিতিশক্তিটা হচ্ছে, তো সরি এই জায়গাটা মাইনাস আছে, এই যে এটা -zE²/r। এখন লিখি ½ mv² মাইনাস ZE²/r। এখন দেখো আমরা কিন্তু v² এর একটা মান পেয়েছিলাম, এই যে এইখানে দেখাই তোমাদেরকে, এই যে প্রথম সূত্রটা বোধহয়, এই যে এই যে এটা যে 1 নং সমীকরণ আমরা নাম দিয়েছিলাম যে v² সমান ZE²/mr। এখন আমরা একটা কাজ করব, আমাদের যে এই সূত্রটা আছে, যে এইটা, এইখানে আমরা v² এর জায়গায় ওই মানটা বসাবো। তাহলে আমরা এই জায়গায় মানটা সাইডে লিখি, যেহেতু v² সমান ZE²/mr, ZE²/mr। তাহলে আমরা এই যে পরবর্তী লাইনে বসাই, ½ m ইন্টু ZE²/mr মাইনাস ZE²/r। তাহলে এখানে m আর m কাটাকাটি যায়, আর হচ্ছে এটা থেকে এটা মাইনাস করলে আমাদের থাকে কত, -ZE², আর হচ্ছে নিচে 2r, কারণ mm তো কাটা যায়। এখন এখন আমরা আরেকটা কাজ করি, এই যে আমাদের এনার্জি সমান -ZE²/2r। এখন আমরা কিন্তু আর এর একটা মান পেয়েছিলাম, আর বলতে কি, যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, সেটার একটা সূত্র আমরা কিন্তু আগে প্রমাণ করেছি। সূত্রটা আমাদের কি ছিল, n²h²/4π² তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই আর এর জায়গায় এই আর এর মানটা বসাই দেব। তাহলে আমরা একটা এক্সট্রা স্লাইড নেই, আমরা আগের স্লাইডে কি পেয়েছি, এনার্জি সমান
মাইনাস জেড এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর হচ্ছে যে এখানে 2 আর ছিল, আর এর মানটা যেহেতু আমরা এখানে বসাবো, তাহলে আমরা এই জায়গায় সরাসরি দিতে পারি আর আর বলতে আর এর মান যেটা ছিল, আর এখন তো উল্টাই 1/r হয়ে যাবে, তো সেহেতু ওরকমেরই হবে মানটা। তাহলে 4 পাই স্কোয়ার এম জেড এ স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে আমরা আবার ই এর মান লিখতে পারি, ই সমান 4 পাই স্কোয়ার মাইনাস, এটা মাইনাস আছে, 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 এন স্কোয়ার এইচ স্কোয়ার। আমরা সরাসরি তো এটা বাদ দিয়ে দিতে পারতাম, তাহলে আমরা n তম কক্ষপথের জন্য এই যে 2 আর 4 কাটাকাটি দেবে, তাহলে n তম কক্ষপথের জন্য এনার্জি অফ n সমান 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এখন আমরা একটু এই যে এই n আর হচ্ছে এই যে জেড এই দুটো একটু সরাই লিখি, কারণ আমরা যখন বিভিন্ন ইলেকট্রনের শক্তি নির্ণয় করব বিভিন্ন কক্ষপথে, তখন হচ্ছে যে এই যে এই অংশটা, এই যে আমি যেটা লিখতেছি এম জেড স্কোয়ার, সরি জেড স্কোয়ার না, এম ই টু দি পাওয়ার 4 আর হচ্ছে যে এইচ স্কোয়ার, এই যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটা সর্বক্ষেত্রে সেম হবে। শুধুমাত্র ধরো যে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে নির্ণয় করলাম, হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু এন আর যেটার মান উভয়ের মান 1, কিন্তু আমরা যদি ধরো সোডিয়ামের ক্ষেত্রে নির্ণয় করি, তখন কিন্তু সোডিয়ামের ধরো আমরা তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে বা দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে নির্ণয় করলাম, সেক্ষেত্রে কিন্তু এন আর যেটার মান 1 হবে না, ওইটা চেঞ্জ হবে, কিন্তু এই অংশের মানটা সর্বদা সেম থাকবে। ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা পাইছি। এখন আমরা কাজ করব কি, ওই আগের বারের মতো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি বের করব। তাহলে এই যে এটা লিখব, হাইড্রোজেন এর প্রথম কক্ষপথের শক্তি, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি নির্ণয়। আমরা আমাদের সূত্রটা পেয়েছিলাম কি, সূত্রটা হচ্ছে এনার্জি অফ এন সমান 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। তাহলে আমরা এখন এই জায়গায় মান বসাতে পারি। আমরা এখানে মান বসাই, এসআই ইউনিটই আমরা বের করি, মাইনাস, তাহলে শক্তির মান সরাসরি জুল এককে বের হয়ে যাবে। 2 পাই স্কোয়ার এম এর মান হচ্ছে 9.11, এম হচ্ছে মূলত ইলেকট্রনের ভর, ইন্টু 10⁻³ এত কেজি। আর হচ্ছে ই এর মান কত হবে, ই এর মান হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10⁻19। আর হচ্ছে এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 এইচএস ইন্টু জেড আর এন উভয়ের মানই হাইড্রোজেনের ক্ষেত্রে 1। তাহলে আমরা 1 স্কোয়ার দিতে পারি।
তাহলে এটা আমরা হিসাব করি, তাহলে কত হয় হিসাব করবো, -2। আমাদের এখানে একটি হিসাবে গন্ডগোল আছে, আমাদের সিজিএস এককে বের করতে হবে, নাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে সিজিএস এককে বের করলে আমাদের হিসাবে সুবিধা হয়, নাহলে বিভিন্ন ধরনের ঝামেলা হয়। তাহলে আমরা এগুলা একটু চেঞ্জ করা লাগবে। দেখো তাহলে, সিজিএস এককে প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.66 × 10⁻⁻27 আর্ক সেকেন্ড, আর হচ্ছে যে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর হচ্ছে -28 গ্রাম, আর হচ্ছে যে ইলেকট্রনের চার্জ হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10। এখন আমরা রেজাল্ট বের করি। আমাদের রেজাল্ট বের হবে -2.174 ইন্টু 10⁻⁻11 আর্গ, যেহেতু আমরা সিজিএস এককে বের করেছি। আর হচ্ছে এটাকে যদি আমরা জুলে কনভার্ট করি তাহলে এর মান হবে -2.17, এই অংশটাকে আমরা 180 বলতে পারি, 18 ইন্টু 10⁻⁻18, সরি, এত জুল, যেহেতু আমরা এসআই ইউনিটে প্রকাশ করছি। তাহলে এই জিনিসটা আমরা পাইছি, আর এই জায়গা থেকে আমরা একটা ফর্মুলা ডেভেলপ করতে পারি, সেটা হলো যে এই যে এনার্জি অফ এন সমান -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। কারণ হলো যে এই অংশটা নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঝামেলা হয় বিভিন্ন ধরনের। আর এটার একক কি হবে, একক হবে জুল, এখানে লিখি একক জুল, এই হচ্ছে জুল। তাহলে সবাই ক্লিয়ার? তাহলে আমরা এই যে এতক্ষণ যে সূত্রগুলো শিখলাম, ওই সূত্রগুলোর একটা সামারি তৈরি করে তোমাদেরকে। প্রথমে আমরা শিখছিলাম কি, আর এন বা এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। কালো কালি কোথায়, আর এই সূত্রের মান ছিল আমার হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, 4 পাই স্কোয়ার এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। আর এটা থেকে আমরা একটা শর্টকাট ফর্মুলা বের করছিলাম, উম, সেটা আমরা এই জায়গায় লিখি, যে আর এন এর 0.5292 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এবং এটার একক ছিল অ্যাংস্ট্রম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। আর আমাদের 2 নম্বর সূত্রটা ছিল কি, এনতম কক্ষপথের বেগ নির্ণয় বা ভিএন। ভিএন এর মান ছিল 2 পাই টু পাই স্কোয়ার ডিভাইডেড বাই এইচ ইন্টু জেড বাই এন। আর এটাই আমরা শর্টকাট ফর্মেট বের করছিলাম, ভিএন সমান সমান
2.18 into 10 to the power 6 into z by n, এবং এটা একক ছিল কি ms ইনভার্সন। আর 3 নম্বর সূত্র হলো 3 নম্বর সূত্র হচ্ছে আমার এনার্জি অফ এন বা n তম কক্ষপথের শক্তি নির্ণয় সূত্র। আর এটার মান ছিল -2 পাই স্কোয়ার m to the power 4 divided by h square into zt square by n square। আর এটারই শর্টকাট ফর্মুলা আমরা বের করছিলাম, এনার্জি অফ n ইজ ইকুয়াল টু -2.18 into 10 to the power 18 10 to the power -18 into জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এবং এটার একক ছিল হচ্ছে জুল। তাহলে আমরা এগুলারে বক্স বানাই দেই। এই যে এই 3টে সূত্র থেকে এইচএসসি এবং এডমিশন দুই জায়গাতেই প্রশ্ন আসে, বিশেষ করে এমসিকিউ বেশি আসে, কিন্তু মাঝে মাঝে রিটেন প্রশ্ন আসে। আর এডমিশনে তো রিটেন আসেই এই জায়গা থেকে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বুয়েট বা সিকিউরিটি আসে। এই 6টা সূত্র মনে রাখলেই অনেক অঙ্ক তোমরা করতে পারবে। আর তোমাদেরকে যে আজকে যে প্রমাণগুলো দেখিয়েছিলাম, সাধারণত তোমাদের প্রমাণ কখনো পরীক্ষাতে আসবেও না, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য ওগুলো বলছি। আর তোমরা এই সূত্রগুলো মনে রাখলেই হবে। আর এই যে এই শর্টকাট গুলো মনে রাখবে, এই শর্টকাট গুলো মনে রাখলে আর এই যে এই জায়গায় আজাইরা হিসাবগুলো করা লাগবে না, কারণ এই জায়গার হিসাবগুলো করতে গেলে অনেক ঝামেলায় পড়া লাগবে। আর এই সূত্রগুলো শুধু জেনে রাখবে, কারণ হচ্ছে একাডেমিকে এগুলো প্রয়োগ করা লাগবে। কারণ একাডেমিকে তুমি যদি সরাসরি এই যে আমি যে শর্টকাট সূত্রগুলো দিয়েছি, এই শর্টকাট সূত্র ওগুলা এগুলো দিয়ে যদি অ্যান্সার করো, তাহলে কিন্তু স্যার মার্ক কেটে দিতে পারে। তখন আবার আমার দোষ দিতে আসো না যে ভাই আপনি তো এটা শিখাইছেন, এরকম দিয়েছি মার্ক কাটছে। আর তুমি এইটা সরাসরি লিখে প্রথমে এই সূত্রটা লিখবা, তারপর হচ্ছে যে শর্টকাটে তুমি এই সূত্রটা লিখে হিসাব করবা, কারণ এই 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 অংশটার হিসাব করার দরকার নেই। কারণ হচ্ছে যে খোদাই তোমার টাইম নষ্ট হবে। তাহলে তোমরা সকলে বুঝতে পেরেছো? আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। তো আজকের ক্লাস এখানেই শেষ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাতে লাইক করতে পারো, চাইলে তোমরা শেয়ার করতে পারো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করতে পারো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।